বিডিআর ট্র্যাজেডির ১৭ বছর আজ। জাতীয় শহীদ সেনা দিবসে ৫৭ সেনা কর্মকর্তার প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর প্রত্যয় প্রধানমন্ত্রীর। বললেন, পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ এখন বোধগম্য। প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের বিকল্প ভাবছে নির্বাচন কমিশন। কারণ খাজনার চেয়ে বাজনা বেশি। ১১ লাখ ভোট পেতে খরচ ১০০ কোটি টাকার বেশি। বগুড়া ৬ আসনে উপনির্বাচন ৯ এপ্রিল। জিয়া পরিবার থেকে জনপ্রতিনিধি চান ভোটাররা। আলোচনায় অর্ধ ডজন বিএনপি নেতাও। এবার স্থানীয় সরকার নির্বাচনে চোখ জামায়াতের। তবে ভোটের আগে সরকারের কার্যকলাপে নজর রাখবে দলটি। এবং যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা তুঙ্গে। সুইজারল্যান্ডের জেনেভায় বৃহস্পতিবার তৃতীয় দফায় পরমাণু আলোচনায় বসবে দুই দেশ। পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সে সময়ের বিডিআরের কিছু বিপথগামী সদস্য তাদের দাবি দেওয়ার নামে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে পিলখানায় নারকীয় তাণ্ডব চালায়। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানীতে সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তা শাহাদাত বরণ করেন। বিদ্রোহের নামে সংঘটিত সেই হত্যাযজ্ঞ জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায় হয়ে আছে। দীর্ঘ ১.৫ দশক পর পিলখানা ট্র্যাজেডির ক্ষতকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করতে ২০২৫ সালে ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। সকাল ১০টার আগেই জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে পৌঁছান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। প্রথমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তারপর পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহীদদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয়। একই সঙ্গে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দিবসটির কর্মসূচি হিসেবে শহীদ সেনা কর্মকর্তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি জাতি তাদের অবদান স্মরণ করবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। পিলখানায় বিডিআর সদর দপ্তরের সেনা হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ ও জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিরোধী শক্তির গভীর তৎপরতা ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ এখন জনগণের কাছে স্পষ্ট ও বোধগম্য বলে উল্লেখ করেন তিনি। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, পিলখানায় সেনা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলমান। বিচারাধীন বিষয় হওয়ায় এটি নিয়ে বিস্তারিত বলার অবকাশ নেই। তবে এই বর্বরচিত হত্যাকাণ্ডের পেছনে যে দেশ বিরোধী শক্তির হাত ছিল তা উপলব্ধিতে থাকা জরুরি। ২০০৯ সালের পর দিনটি যথাযোগ্য গুরুত্ব সহকারে পালন করা হয়নি অভিযোগ করেন প্রধানমন্ত্রী। বলেন, ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর থেকে দিনটি শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে। পিলখানা ট্র্যাজেডির শিকার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী একটি দেশের স্বাধীন, সম্মান, বীরত্ব এবং গৌরবের প্রতীক। এই হত্যাকাণ্ডের পর নানা রকম মিথ্যা কিংবা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের বিকল্প ভাবছে এখন নির্বাচন কমিশন। এর কারণ, এ পদ্ধতিতে ১৫ লাখ বৈধ ভোট পেতেই খরচ হয়েছে ১০০ কোটি টাকার বেশি। কমিশন মনে করে, ভবিষ্যতে ভোট দেওয়ার আগ্রহ বাড়লে পাল্লা দিয়ে বাড়বে খরচও। অন্যদিকে ভোটাধিকার প্রয়োগে ভোটারের গোপনীয়তা রক্ষাসহ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জও রয়েছে। এসব শঙ্কা থেকে প্রবাসীদের জন্য প্রক্সি ভোট ব্যবস্থা চালুর বিষয়ে ভাবছে ইসি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোটদান পদ্ধতি চালু করে নির্বাচন কমিশন। এতে প্রবাসীদের জন্য প্রতি ভোটে কমিশনকে খরচ করতে হয় অন্তত 700 টাকা। বিদেশে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা 1.5 কোটির কাছাকাছি। বিশাল এই জনগোষ্ঠীকে ভোটের আওতায় আনতে হলে পোস্টাল ব্যালটে খরচের পরিমাণও বাড়বে বহুগুণ। ভবিষ্যতে এই অর্থ কমিশন বহন করতে পারবে কিনা তা নিয়ে আছে শঙ্কা। তাই পোস্টাল ব্যালটের বদলে নতুন করে প্রক্সি ভোট ব্যবস্থা চালুর বিষয়ে ভাবছে ইসি। পোস্টাল ব্যালটে অনেক টাকা, প্রায় 800-900 টাকা করে প্রতিজনের জন্য খরচ হয়। এটা কতদিন আমরা বহন করব সে এক প্রশ্ন আছে। আজকে হয়তো 5 লক্ষ হয়েছে, আগামী ইলেকশন হয়তো 25 লক্ষ হবে, তাহলে এটা শুধু বেড়েই যাবে। প্রক্সি ভোট দিবেন, বিদেশে যিনি আছেন তিনি তার পিতাকে দিতে পারবেন, মাতাকে দিতে পারবেন, তার স্ত্রীকে দিতে পারবেন, তার সন্তানকে দিতে পারবেন। শিগগিরই একটু চেষ্টা করে দেখব যে রাজনৈতিক কনসেনসাস আছে কিনা। তবে জাতীয় নির্বাচনে প্রক্সি ভোটিং পদ্ধতিতে জটিলতা বাড়বে বলে মত নির্বাচন বিশেষজ্ঞ বদিউল আলম মজুমদারের। প্রক্সি ভোটিং সাধারণত ব্যবসায়িক প্রতিষ্ঠানে হয়, সীমিত আকারে ব্যবসায়িক প্রতিষ্ঠানে হয়। এই যে নির্বাচনের ব্যাপারে এটা কার্যকর হবে, বরং আরও জটিলতার সৃষ্টি হবে। কে কার প্রক্সি হবে এবং জোর করে প্রক্সি আদায় করবে কিনা, এরকম আরও অনেক রকম জটিলতার সৃষ্টি হতে পারে। এর বিকল্প হতে পারে যে অনলাইন ভোটিং ব্যবস্থার যে টেকনোলজি, সেই টেকনোলজি আমাদের আছে। ইসির প্রকল্প কর্মকর্তারা চাইছেন পোস্টাল ভোটিং পদ্ধতিকে ভবিষ্যতের জন্য আরও উপযোগী করতে, আর খরচ কমাতে তা ই ভোটিং পদ্ধতিতে পরিবর্তনেও মত রয়েছে তাদের। আমার মনে হয় প্রক্সি ভোটিং একটা অপশন হিসেবে আগের থেকে ছিল, বাট আমাদের স্টেক হোল্ডার্স ইনক্লুডিং পলিটিক্যাল পার্টিজ কেউ এটা অ্যাকসেপ্ট করেনি। পোস্টাল ভোটিং আইটি সাপোর্ট করেছে আর বলেছে যে অনলাইনটা ফিউচারের জন্য ডেভেলপ করা, পাইলটিং করার জন্য রেখে ওভাবে আমরা আগিয়েছি। যেহেতু অলরেডি আমাদের ভোটাররা পোস্টাল ভোটিং এটার একটা সুফল পেয়েছেন, নতুন চিন্তা না করে বরঞ্চ এটাকে সামনে আগাতে দেওয়া। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 5,44,380 জন প্রবাসী ভোট দিয়েছেন পোস্টাল ব্যালটে। নাজমুল হুদা, ডিভিসি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া 6 আসনে 9 এপ্রিল উপনির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। তবে কে হবেন মর্যাদাপূর্ণ এই আসনের কাণ্ডারি তা নিয়ে চলছে আলোচনা। যদিও স্থানীয়রা চাচ্ছেন জিয়া পরিবারের কাউকে তাদের প্রতিনিধি হিসেবে। আলোচনায় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও কন্যার নামও। মনোনয়ন দৌড়ে আছেন বিএনপির অন্তত অর্ধ ডজন নেতাও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 ও বগুড়া 6 আসন থেকে নির্বাচন করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 2টি আসনে পান জয়, হন দেশের প্রধানমন্ত্রী। তবে নিয়ম অনুযায়ী একটি আসন ছেড়ে দিতে হচ্ছে তাকে। শেষ পর্যন্ত পিতৃভূমি খ্যাত বগুড়া 6 আসনকেই নতুন নেতৃত্বের জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। শূন্য ঘোষিত এই আসনে 9 এপ্রিল উপনির্বাচনের পরিকল্পনা ইসির। তবে আসনটিতে কে হবেন তারেক রহমানের উত্তরসূরি, তা নিয়ে আলোচনা গড়িয়েছে গুলশান কার্যালয় থেকে বগুড়ার জনপদে। স্থানীয়রা আসনটি থেকে জিয়া পরিবারের কাউকে চান প্রতিনিধি হিসেবে। তারা মনে করছেন এতে একদিকে জিয়া পরিবারের নেতৃত্বের ধারাবাহিকতা রক্ষা পাবে, অন্যদিকে বাড়বে উন্নয়নের গতি। সভাপতি এগিয়ে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বগুড়ার থেকে যেরকম তারেক রহমান গড়ে উঠছে, ওই রকম করে ওনার পরিবারের থেকেও গড়ে উঠুক, আমরা এটাই চাই। তার মিসেসও আছে, তার মেয়েও আছে, যেটাই হোক তার পরিবার থেকে যাকেই দেওয়া যাক তাদেরকে দিলে আমার মানে সর্বোত্তম হয়। একই ভাবনা স্থানীয় বিএনপিতেও। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আসনটিতে মনোনয়ন প্রত্যাশী বিএনপির 2 উপদেষ্টা এম মাহবুবুর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালুসহ দলটির অর্ধ ডজন নেতা। যে পরিবারের এখনো তাদের পরিবারের মেয়ে আছে, স্ত্রী আছেন, তারা যোগ্য সবাই। তবে দলের সিদ্ধান্ত, নেতার সিদ্ধান্ত যদি হয় তাহলে আমি আসি। মাননীয় প্রধানমন্ত্রী উনি বিচক্ষণ ব্যক্তি, ওনাকে কোনো কিছু বলতে হবে না, বগুড়ার A to Z জানে। এখন উনি যেটা সিদ্ধান্ত দিবে সেটাই চূড়ান্ত। আসনটি নিয়ে সাধারণ মানুষের আবেগ থাকায় প্রার্থী নির্বাচনে বিএনপিকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ সুশীল সমাজের। আর দলটি ফয়সালার ভার ছেড়ে দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমানের উপরেই। তো বগুড়াবাসীর তো প্রত্যাশা থাকবেই সবসময় জিয়া পরিবারের পক্ষ থেকেই কেউ না কেউ এখানে নির্বাচনে দাঁড়াক। তা না হয় তাহলে বগুড়ায় যারা উন্নয়নে ভূমিকা রাখবে তাদের মধ্যে কাউকে দিলে মনে হয় ভালো হবে। অনেকেই চাইবে, সেখান থেকে সবাইকে তো দিতে পারবেন না, একজনকে মনোনয়ন দেবেন। আরও অনেক জায়গা রয়েছে, তাদেরকে সেখানে প্রোভাইড হয়তো করতে পারে। আসনটিতে 3 দফা নির্বাচন করে প্রতিবারই বিপুল ভোটে জয়ী হন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
ডিবিসি নিউজ ডেস্ক। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও উত্তরের নতুন প্রশাসকের যৌথ মশা নিধন অভিযান পরিচালিত হচ্ছে রাজধানীর মিরপুরে। সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, মশা নিধন কার্যক্রমের নিয়ে বিস্তারিত জানাবেন। ঠিক কিছুক্ষণ আগেই মশা নিধনের কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তার পক্ষ থেকে যে নতুন যিনি প্রশাসক হয়েছেন তিনি এসেছেন, পাশাপাশি স্বাস্থ্য প্রতিমন্ত্রী তিনিও এসেছেন, এমনকি স্বাস্থ্য বিভাগের দক্ষিণ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি স্বাস্থ্য বিভাগের দায়িত্বে আছেন প্রধান, তিনিও এসেছেন। তারা এই মশা নিধনের যে কার্যক্রম বা কার্যপ্রণালী, আসলে কার্যক্রমটা কিভাবে হবে, এমনকি এই ওষুধের কার্যকারিতা কতটুকু হবে, সেসব বিষয়ে কিন্তু আসলে একে অপরের সঙ্গে পরামর্শ দিচ্ছেন সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এমনকি আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন যিনি দায়িত্ব পেয়েছেন জেলা উত্তর সিটির যে প্রশাসক আছেন, এমনকি স্বাস্থ্য প্রতিমন্ত্রী, এছাড়া স্বাস্থ্য বিভাগের উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের যিনি দায়িত্বে আছেন, তারা কিন্তু তিনজনে একত্রে কথা বলছেন। এমনকি পাশাপাশি অন্যান্য কর্মকর্তারা, সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তারা তারাও কিন্তু কথা বলছেন। আমি সেই বিষয়গুলোই দেখানোর চেষ্টা করব, কারণ আপনি জানেন যে রাজধানীতে এটি মশা নিধন মুক্ত একটি নগরী চান তারা। সেই কথাগুলো আমরা একটু তুলে ধরার চেষ্টা করব, তারা আসলে কী নিয়ে কথা বলছেন। যেহেতু যিনি প্রশাসক নতুন দায়িত্ব নিয়েছেন, আমরা তার কাছে একটু, বা এখানে মন্ত্রী রয়েছেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, একটু সেই কথাগুলো, কনভারসেশনগুলো একটু জানার চেষ্টা করছি। মাননীয় মন্ত্রী, একটু যদি বলতেন যে আপনার কার্যকারিতা, আমি লাইভে আছি, কি ধরনের ডিসকাস হলো আপনাদের মাঝে, যেহেতু নতুন প্রশাসক আছেন, আপনিও আছেন, কি ধরনের আলোচনা হলো? একেবারে নগরবাসী নাজেহাল অবস্থা, এই মশা নিয়ন্ত্রণ করা আছে। ধন্যবাদ। মূলত আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আজকে যৌথভাবে এই ডেঙ্গু প্রতিরোধে আমাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলোকে গতিশীল করার জন্য বেরিয়েছি। আজকে আমাদের নবনিযুক্ত নগর প্রশাসক, উনি আমাদেরকে প্রথম দিনই এই কাজে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন, এবং আমরা একসাথেই আজকে এখানে দেখছি যে ওষুধপত্রগুলো ব্যবহার হয় সেগুলো মানসম্পন্ন আছে কিনা, এবং সবসময় মানসম্পন্নভাবে ব্যবহার করা হোক সেটার দিকে আমরা জোর দিচ্ছি। এখানে সামাজিক সম্পৃক্ততা, মানুষের মধ্যে জনসচেতনতা, তাদেরকে নিয়ে একসাথে প্রতিটি এলাকায় কাজ পরিচালনা, এই সমস্ত বিষয়গুলি আলোচনা হচ্ছে, এবং আমরা অত্যন্ত গতিশীলভাবে এই কাজগুলো দ্রুতই শুরু করতে চাই। একটু আপনাকে জানতে চাই, নতুন দায়িত্ব নিয়েছেন, কতটা চ্যালেঞ্জ মনে করছেন মশক নিধনে? মশক তো অবশ্যই একটা চ্যালেঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন নগরবাসীকে অন্ততপক্ষে একটু শান্তি এবং মশা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আমরা একটু তাদেরকে সহযোগিতা করে একটা সুন্দর সবুজায়ন শহর উনি দিতে প্রতিশ্রুতি দিয়েছেন। সেই প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করব সকলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে। আজকে যেমন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মহোদয় আমাদের উত্তর সিটি কর্পোরেশনে এসেছেন। পরিকল্পনা করেছেন যে এতদিনের মধ্যে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে? অলরেডি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা গাইডলাইন দিয়েছে। আজকে প্রথমে আমরা অফিস করলাম, আমাদের সিটি কর্পোরেশন কর্মকর্তার সাথে আলাপ করে একটা পরিকল্পনা আপনাদেরকে জানিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ। শুনছিলাম সুনন্দা যে এখানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন, এবং কি যিনি নগর প্রশাসক নতুন হয়েছেন তিনিও কথা বলেন। ধন্যবাদ আপনাকে। এবার স্থানীয় সরকার নির্বাচনে চোখ জামায়াতের। উপজেলা, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের প্রার্থী বাছাই হবে তৃণমূলের মতামতের ভিত্তিতে, আর সিটি কর্পোরেশনের ভোটের প্রার্থী ঠিক করা হবে কেন্দ্রীয়ভাবে। তবে জামায়াত একক নাকি 11 দল জোটগতভাবে লড়বে তা এখনও চূড়ান্ত হয়নি। এই ভোটের আগে সরকারের কার্যকলাপে নজর রাখবে দলটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জামায়াত ইসলামীর নানা অভিযোগ থাকলেও দলটির নেতারা বলছেন সরকার গঠন প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রেখেছে জামায়াত। গণতান্ত্রিক ধারাবাহিকতার রক্ষা ও সংসদীয় রাজনীতিকে কার্যকর রাখতে কাজ করে যাবে তারা। জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে দলটির নেতারা বলছেন নির্বাচন কবে হবে সেই সিদ্ধান্ত সরকারের। তবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে সংশ্লিষ্ট এলাকার সাংগঠনিক নেতাদের মতামত ও মাঠ পর্যায়ের গ্রহণযোগ্যতা গুরুত্ব পাবে। তবে সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সিদ্ধান্ত হবে কেন্দ্র থেকে। সরকার যখন সিদ্ধান্ত দেবে
তফসিল হলে তখন আমরা কার্যক্রম জোরদার করবো। সেভাবে লোকাল গভর্নমেন্ট ইলেকশনে 2 সিটি আছে, উপজেলা আছে, ইউনিয়ন আছে, সব লেভেলে এটা হবে। তো সিটি কর্পোরেশনটা আমরা জাতীয়ভাবে সিদ্ধান্ত নেব, আর বাকিগুলো আমরা লোকাল ইলেকশন। এই জন্য জাতীয় সিদ্ধান্ত যখন নেবে তখন আমরা বসেই আলোচনা। প্রার্থী বাছাই করার ক্ষেত্রে আমরা একদম তৃণমূল পর্যায় থেকে পরামর্শগুলো আনি। প্রফেশনাল সার্ভে প্রতিষ্ঠানগুলোকে সার্ভে করে আমরা দুটো মিলিয়ে দেখব যে কে কোন এলাকার জন্য সব দিক থেকে তাকে দিলে ভালো হয়। দলীয় নেতাকর্মীদেরকে অলরেডি মেসেজটা দিয়ে দিয়েছি যে যাতে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতিগুলো ওনারা নেন। তো এই অনুযায়ী আমাদের দলের পক্ষ থেকে প্রস্তুতি নিচ্ছি আমরা। স্থানীয় সরকার ভোটেও 11 দলের নির্বাচনী ঐক্যের কার্যক্রম চলবে, তবে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে সমঝোতা হবে কিনা তা চূড়ান্ত হয়নি। 11 দলীয় যেটা আমাদের জোট বা নির্বাচনী ঐক্য আছে, সেটা শীর্ষ নেতৃবৃন্দ বসে ঠিক করবেন যে নির্বাচনটা আমরা এককভাবে করব না একসাথে করব। এটা ডিসিশনটা এখনো ফাইনাল হয়নি। জামায়াত নেতারা মনে করেন সরকার জনস্বার্থে কতটা কার্যকর ভূমিকা রাখছে, জনগণের প্রত্যাশা কতটা পূরণ হচ্ছে, এসবের প্রভাব পড়তে পারে স্থানীয় নির্বাচনে। প্রভাবের দুইটা দিক আছে। একটা হলো দলীয় ভিত্তিতে হলে এক ধরনের প্রভাব, আর নির্দলীয় হলে এক ধরনের প্রভাব। প্রেজেন্ট গভর্নমেন্ট তাদের কার্যক্রমের মাধ্যমে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বা জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়। যেন গণভোট নিয়ে একটা বিরুদ্ধ অবস্থান আছে, সংস্কার নিয়ে বিরুদ্ধ অবস্থান আছে। এই জাতীয় ইস্যু তো একই দেশের নাগরিক হিসেবে অবশ্যই এগুলো প্রভাব পড়বে। জাতীয় নির্বাচনের প্রভাব স্থানীয় সরকার নির্বাচনে পড়বে কিনা এমন প্রশ্নে জামায়াত নেতারা বলেন তা নির্ভর করবে সরকারের কার্যকলাপের উপর। স্থানীয় সরকার নির্বাচনটা আসলে কতটুকু শান্তিপূর্ণ অথবা কতটুকু গ্রহণযোগ্য হবে বা নিরপেক্ষ হবে, এটা প্রশ্ন তো থেকেই যায়। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। পবিত্র মাহে রমজান উপলক্ষে মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক মোবাইল কোর্ট পরিচালনা করেছে র্যাব 2-এর নেতৃত্বে র্যাব হেডকোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট। সেখানে আছেন সহকর্মী আঞ্জাম খালেক। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আঞ্জাম, কি ধরনের কার্যক্রম দেখছেন? আপনি যেমনটি বলছিলেন, এই মোহাম্মদপুর কৃষি মার্কেটে কিন্তু কিছুক্ষণ আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট শুরু করেছেন এই মোবাইল কোর্ট। আমরা একটু দেখাতে চাই যে ওই পাশে কিন্তু যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে র্যাবের এবং ভোক্তা অধিকার অধিদপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারা কিন্তু অভিযান চালাচ্ছে। তারা দেখছেন এই রমজান উপলক্ষে কোনো দোকানি আসলে কোনো পণ্যের দাম বাড়াচ্ছে কিনা, বাড়তি দামে বিক্রি করছে কিনা, এবং আসলে খোলা যে পণ্যগুলো রয়েছে রমজান উপলক্ষে যে পণ্যগুলো বেশি বিক্রি হয় সেই পণ্যগুলো মজুত করছে কিনা এবং কোনো পণ্যের মেয়াদ উত্তীর্ণ আছে কিনা, এইসব বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে। পাশাপাশি যে নিত্য পণ্যগুলো আসলে দোকানিরা বিক্রি করছেন সেগুলো আসলে কতটুকু মানসম্পন্ন সেটিও কিন্তু দেখা হচ্ছে। আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু আসলে এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যে মোবাইল কোর্ট আসলে পরিচালনাকারীরা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন এই না করতে পারে সেই বিষয়টি কিন্তু দেখা হচ্ছে। খালেক, ধন্যবাদ আপনাকে। দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে মন্ত্রিপরিষদ বিভাগের দেয়া নির্দেশনার পর সচিবালয়ের সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্ধারিত সময় উপস্থিতি বেড়েছে। সকাল 9টার মধ্যেই বেশিরভাগ কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ দপ্তরে উপস্থিত হয়েছেন। তবে নন ক্যাডারদের চেয়ে ক্যাডারদের নির্ধারিত সময় উপস্থিতি ছিল কিছুটা কম। সকাল 9টার পরেও অনেক গাড়ি সচিবালয়ে প্রবেশ করতে দেখা যায়। নির্ধারিত সময়ে সচিবালয়ে আসা কর্মকর্তা কর্মচারীরা বলছেন, একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর সচিবালয়ে কাজে গতি অনেক বেড়েছে। মঙ্গলবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেই সাথে মাঠ পর্যায়ের সব অফিসের কর্মকর্তা কর্মচারীদের সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে কর্মস্থল ত্যাগের আগে নিজ নিজ কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়। আমি
খুবই খুশি যে আমরা একদম টাইমলি আমরা অফিসে ঢুকতে পারছি, সময়ের আগেই আমরা ঢুকছি। 9টার বিষয়টা 9টা আমরা সবসময় 9টায় আসার চেষ্টা করি, তবে এই সার্কুলারের পরে আরো একটু সচেতন হয়েছে লোকজন। সবাই ঠিক মতো টাইম মতোই আসছে, যেহেতু উনি অর্ডার দিছে সেহেতু তাদের 1 মিনিট 2 মিনিটও যাতে নাই হয় তাড়াতাড়ি আসে। কম সুদে মিলবে মোটা অঙ্কের ঋণ, এমন প্রলোভনে গোপালগঞ্জে গ্রাহকের প্রায় 7 কোটি টাকা নিয়ে উধাও চিপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামের প্রতিষ্ঠানের কর্মকর্তারা। কষ্টের টাকা হারিয়ে চরম বিপাকে ভুক্তভোগীরা করেছেন বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। দেবে, তারপরে 10 লাখ টাকা দেবে, এইভাবে মানুষের কাছে মারেটেরে নিয়ে চলে গেছে। এমন বায়বীয় চটকদার আশ্বাসে চিপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিতে কষ্টার্জিত টাকা জমা রেখেছিলেন গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরের 1900 বাসিন্দা। কথা ছিল 8ই জানুয়ারি গ্রাহকদের জমা টাকা থেকে সর্বনিম্ন 3 লাখ থেকে সর্বোচ্চ 10 লাখ টাকা ঋণ দিবে প্রতিষ্ঠানটি, কিন্তু তার আগে পালিয়ে যায় ভুঁইফোর প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। মেয়াদ বড় দেখাই এবার 3 লাখ টাকা লোন দেবে, তাই আমরা তো জানি সব জায়গায় 10,000 টাকা লাখে থোয়া লাগে, 3 লাখে 30,000 জীবন বিমা নেছে, আপনার 5,000 টাকা ডিপিএস নেছে 40,000 টাকা আমাকে দেয়া হয়েছে। বাজান গরিবের দিকে তাকাইয়ে টাকাটা যেভাবে পাওয়া যায় সেইভাবে একটু চেষ্টা করেন বাজান। ওদের লোন দেওয়ার কথা ছিল 8 তারিখে, 8 তারিখে সবাই অফিসে গেছে, যাওয়ার পরে দেখে যে অফিস বন্ধ। প্রতারকরা নিয়ে গেছে গ্রাহকদের জমা প্রায় 7 কোটি টাকা, এমনকি বকেয়া 2 মাসের অফিস ভাড়াও। 2 মাসের বাসা ভাড়া বলছে আগামী মাসে লোন দেবো, আগামী মাসে আপনার বাসা ভাড়া আমরা দিয়ে দেবো একসাথে, এই তারপর চলে গেছে। কষ্টের টাকা হারিয়ে চরম দুর্ভোগে ভুক্তভোগীরা। টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধনও করেছেন তারা। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা সমবায় অফিসার। যদি সদস্য বহির্ভূত কারো কাছ থেকে অনৈতিকভাবে সমবায় আইন বিধি এবং তাদের যে উপ আইন আছে এর বহির্ভূতভাবে যদি কোনো টাকা নিয়ে থাকে অন্যায়ভাবে, তাহলে তো অবশ্যই আইন বিধি এবং উপ আইন মোতাবেক আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার সহ টাকা ফেরতের দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক। বগুড়ায় একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে শামসুল হোসেন শুভ নামে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে, তবে স্বজন ও পরিবারের অভিযোগ তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে শহরের সাবগ্রাম এলাকায় মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠানে তার মৃত্যু হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান জানান, শামসুল হোসেন শুভকে 13ই ফেব্রুয়ারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করানো হয়। 24শে ফেব্রুয়ারি হঠাৎ খাওয়া দাওয়া বন্ধ করে দিলে ওই দিন সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করেন। এরপর রাতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নিহতের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে দাবি করে পরিবারের সদস্যরা অভিযোগ করেন তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে পরিবারের অভিযোগ তদন্ত করে দেখা হবে। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় 3য় দফায় পরমাণু আলোচনায় বসবে ইরান যুক্তরাষ্ট্র। তার আগে ওয়াশিংটনের সাথে ন্যায়সঙ্গত চুক্তি করতে তেহরান প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে একই সাথে হুঁশিয়ারি দিয়েছেন কোনো ধরনের হামলা হলে তার দাঁত ভাঙা জবাব দেবে ইরান। আরাকচি মন্তব্য করে বলেন, কূটনীতিকে অগ্রাধিকার দিলে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছানো সম্ভব। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্চি জানিয়েছেন, চুক্তি সফল করতে সব ধরনের সদিচ্ছা নিয়ে টেবিলে বসবে তেহরান। আলোচনার আগ্রহের মধ্যেও মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে ইতিমধ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের 11টি অত্যাধুনিক F-22 স্টিলথ ফাইটার জেট। এছাড়া বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড বর্তমানে ভূমধ্যসাগরে অবস্থান করছে। 10% হারে নতুন বৈশ্বিক আমদানি শুল্ক কার্যকর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট ট্রাম্পের কিছু শুল্ক নীতি অবৈধ বলে রায় দেয়। এই রায়ে রেগে গিয়ে অন্য একটি আইনে 10% নতুন শুল্ক নীতি ঘোষণা করেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসন এই শুল্ক আরোপ করেছে 1974 সালের বাণিজ্য আইনের 122 নম্বর ধারার অধীনে, যা প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন ছাড়াই 150 দিন পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেয়। দেশের কৃষক, শ্রমিক ও উৎপাদকের রক্ষা করা এবং আন্তর্জাতিক অর্থ পরিষদের ভারসাম্য বজায় রাখাই এই শুল্কের উদ্দেশ্য বলে মন্তব্য করেন ট্রাম্প। দক্ষিণ পূর্ব ব্রাজিলে ভূমিধসে অন্তত
23 জন নিহত হয়েছে এবং 47 জন নিখোঁজ রয়েছে। স্থানীয় সময় সোমবার টানা ভারী বর্ষণের পর মিনাস জেইরাসের অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটে। স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে অঙ্গরাজ্যটির জুইস দে ফোরায় 16 জন এবং উবায় 7 জন নিহতের ঘটনা নিশ্চিত করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে। প্রায় 440 জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। জুইস দে ফোরায় দুর্যোগজনিত জরুরি অবস্থা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। টি-20 বিশ্বকাপে আজ কলম্বোর প্রেমাদাসায় সুপার 8-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে এ ম্যাচে জয় চাই লঙ্কানদের। বৃষ্টির কারণে সুপার 8-এর প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করায় লঙ্কানদের বিপক্ষে জয়ের খোঁজে থাকবে কিউইরাই। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। শ্রীলঙ্কার প্রেমাদাসায় প্রথম জয়ের খোঁজে দুই দলই। তবে কিউইদের ঝুলিতে একটি পয়েন্ট থাকলেও শ্রীলঙ্কার পকেট শূন্য। তাই সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে শ্রীলঙ্কার সামনে মাস্ট উইন সমীকরণ। সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টির পয়েন্ট ভাগাভাগি করে ব্ল্যাক ক্যাপসরা। তাই রান রেটের জটিলতা এড়াতে এই ম্যাচে জয়ের লক্ষ্য নিউজিল্যান্ডের। যদিও শ্রীলঙ্কার ঘরের মাঠে কাজটা সহজ হবে না কিউইদের। তবে কলম্বোর স্পিন সহায়ক উইকেটে দায়িত্ব সামলাতে হবে মিচেল সেন্টনার ও ইশ সোদিকে। সাথে ব্যাটিংয়েও জ্বলে উঠতে হবে রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেলদের। এদিকে এই ম্যাচটা শ্রীলঙ্কার জন্য বাঁচা মরার লড়াই। কেননা সুপার 8-এর প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরে ব্যাকফুটে লঙ্কানরা। তাই গড়ের মাঠে এই ম্যাচে চাপ নিয়েই মাঠে নামতে হচ্ছে স্বাগতিকদের। লঙ্কানদের সামনে বড় চ্যালেঞ্জ ব্যাটারদের রানে ফেরা। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে চেনা ছন্দে ফিরতে হবে কুশাল মেন্ডিস ও পাথুম নিসাঙ্কাকে। এ ম্যাচে টস ভাগ্যটাও কম গুরুত্বপূর্ণ নয়। কেননা ম্যাচে ডিউ ফ্যাক্টর থাকলেও স্পিনাররা পাবে বাড়তি সুবিধা। ঘরের মাঠে বরাবরই শক্তিশালী শ্রীলঙ্কা, যদিও পরিসংখ্যানে এগিয়ে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপে 5 বারের দেখায় শ্রীলঙ্কার বিপক্ষে 3 জয় কিউইদের আর 2 জয় লঙ্কানদের। তবে পরিসংখ্যানের হিসেবে এগিয়ে থাকলেও এ ম্যাচে ঘরের সুবিধা কাজে লাগাতে চাইবে লঙ্কানরা। উৎস রশিদ, ডিবিসি নিউজ ডেস্ক। শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের সুপার 8-এর ম্যাচে কারা থাকবেন লাইমলাইটে? পারফর্মের গ্রাফে বাড়তি নজর থাকবে পাথুম নিসাঙ্কা ও টিম সেইফার্টের ওপর। টুর্নামেন্টের সেরা 3 রান সংগ্রাহকের একজন লঙ্কান ব্যাটার পাথুম নিসাঙ্কা। কিউই বোলিং আক্রমণের জন্য হতে পারেন বড় চিন্তার কারণ। অন্যদিকে ছন্দে থাকা টিম সেইফার্টের আগ্রাসী ব্যাটিং জয়ের স্বপ্ন দেখাবে মিচেল স্যান্টনারের দলকে। সুপার 8-এর প্রথম ম্যাচে হোঁচট খায় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের কাছে 51 রানের বড় হার। ফলে সুপার 8-এর পয়েন্ট টেবিলের তলানিতে সানাকার দল। তাই বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া কিছু ভাবতে নারাজ লঙ্কানরা। ইংরেজদের বিপক্ষে সাদামাটা ব্যাটিং ডিসপ্লে সানাকার দলের। কিউইদের বিপক্ষে তাই বাড়তি সতর্ক থাকবে লঙ্কান ব্যাটাররা। এই ম্যাচে সানাকার ব্যাটিং অস্ত্র হতে পারেন ইনফর্ম পাথুম নিসাঙ্কা। টি-20 বিশ্বকাপের এবারের আসরের প্রথম সেঞ্চুরিয়ান নিসাঙ্কা। 5 ম্যাচে 52 গড়ে করেছেন 208 রান, স্ট্রাইক রেট 150-এর উপরে। সাথে আছে একটি শতক ও অর্ধশতক। তার এই দুর্দান্ত ফর্ম সানাকার জন্য স্বস্তির কারণ হতে পারে। নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার 8-এর এই বিগ ক্ল্যাশে ম্যান টু ওয়াচ হতে পারেন এই ব্যাটার। অন্যদিকে টানা বৃষ্টিতে সুপার 8-এর উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয় নিউজিল্যান্ডের। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় ব্ল্যাক ক্যাপসদের। সেমির দৌড়ে এগিয়ে থাকতে তাই জয়ের বিকল্প নেই মিচেল স্যান্টনারের দলে। কলম্বোর আর প্রেমাদাসার স্পিনিং উইকেটে মহেশ থিকসানাদের দেখে শুনে খেলতে হবে কিউই ব্যাটারদের। এখানে স্যান্টনারের ভরসা হতে পারেন উইকেট রক্ষক ব্যাটার টিম সেইফার্ট। অন্তত তার পারফর্ম এটাই বলে। এবারের বিশ্বকাপে সেরা রান সংগ্রাহকের তালিকায় সেইফার্ট ছাড়া নেই আর কোনো নিউজিল্যান্ডের ব্যাটার। 4 ম্যাচে প্রায় 58 গড়ে করেছেন 173 রান, 170 ছুঁই স্ট্রাইক রেটে 2 অর্ধশতক তার ব্যাটে। আরব আমিরাতের বিপক্ষে খেলেছেন সর্বোচ্চ 89 রানের ইনিংস। টিম সেইফার্টের আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে জয়ের স্বপ্ন বুনতে পারে মিচেল স্যান্টনারের দল। উৎস রশিদ, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।